হ্যালো শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তোমরা যারা ২০২৫ সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো এবং যারা দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো, তোমাদের জেনারেল ম্যাথ যেটাকে বলে সাধারণ গণিত, সেই সাধারণ গণিতের ১ম অধ্যায় বাস্তব সংখ্যার উপর আমি ইতিমধ্যে ৪ টি ক্লাস নিয়েছি। আজকে হলো ৫ম ক্লাস। তাই তোমরা অতি দ্রুত একটি খাতা এবং কলম নিয়ে বসে পড়ো, যাতে করে আমি কোনো গুরুত্বপূর্ণ নোট দিলে তোমরা সাথে, সাথে খাতায় তুলে নিতে পারো। তাইলে আর কথা না বাড়িয়ে চলো আজকের ক্লাসটা শুরু করি। গত ক্লাসে আমি তোমাদের সামনে তোমাদের জেনারেল ম্যাথের অধ্যায়ভিত্তিক যে এমসিকিউগুলো আছে সেগুলো সলভ করেছিলাম। আজকে আমি তোমাদের কিছু প্রমাণ দিয়ে শুরু করব আজকের ক্লাসটা। আমরা কিছু প্রমাণ করব, সেটা হলো যে √5 এটা একটি অমূলদ সংখ্যা, এটা আমরা প্রমাণ করব। তারপর √7, √10। এখন আমি এখানে শুধু √5 এটার যদি প্রমাণ করে দেই, তাহলে ইনশাআল্লাহ তোমরা পরবর্তী যে √7 এবং √10 এটা অমূলদ সংখ্যাটা তোমরা প্রমাণ করতে পারবে। তাহলে চলো দেখি কিভাবে এটা প্রমাণ করে। এখানে আমরা √5 একটি অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করব। এখন এটা যদি প্রমাণ করতে চাই, তাহলে আমরা মূলদ সংখ্যার সাহায্য নেব। সেজন্য ধরি √5 একটি মূলদ সংখ্যা। এখন যদি √5 টি মূলদ সংখ্যা হয়, তাহলে এমন দুইটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা পি ও কিউ থাকবে, যেটা যেটা গ্রেটার দ্যান 1 থেকে গ্রেটার দ্যান হবে, এবং সেটা হবে কি √5, এখানে √2 লেখা হয়েছে, মিস্টেক হয়েছে, এখানে হবে √5। তাহলে √5 P/Q। কি জন্য আমরা জানি কি মূলদ সংখ্যাকে P/Q আকারে প্রকাশ করা যায়। তাই যেহেতু √5 একটি মূলদ সংখ্যা ধরেছি আমরা, তাই এটাকে P/Q লিখতে হবে। তারপর আমরা কি করব, উভয়তে বর্গ থেকে বর্গ করা হয়েছে। উভয়কে যদি বর্গ করা হয়, তাহলে এখানে √5 ছিল, তাহলে এখানে এবার √2 উঠে যাবে, থাকবে 5 এখানে P² আসবে আর Q²। এখন যদি উভয় পক্ষকে যদি Q দ্বারা গুণ করা হয়, তাহলে 5 এর সাথে আসবে Q, আর এই Q যদি এখানে গুণ করি, তাহলে Q উপরে উঠে যাবে। তাহলে উপরে একটা Q আর নিচের এই যে Q², এটা কি কাটাকাটি যাবে। এখানে কিউ আসবে আর নিচে একটা কিউ। তাহলে যদি কাটাকাটি করা হয়, তাহলে নিচে থাকবে একটা কিউ আর উপর থাকবে কি P²। এখন স্পষ্টত এখানে আবার মিস্টেক হয়েছে, যেখানে হবে 5Q কিন্তু লেখা হয়েছে 2Q। তাহলে এখানে স্পষ্টত 5Q এটা পূর্ণ সংখ্যা। কি জন্য তুমি যদি এখানে কিউর যে কোনো মান বসাও, তাহলে 5 এর সাথে করতে এটা একটা পূর্ণ সংখ্যা আসবে। ঠিক আছে? কিন্তু এই যে P²/Q এটা কিন্তু পূর্ণ সংখ্যা না। এটা কিন্তু কি পূর্ণ সংখ্যা না। তারপর এখন এটা পূর্ণসংখ্যা নয়, কি জন্য? যে পি ও কিউ স্বাভাবিক সংখ্যা, এরা পরস্পর কি সহমৌলিক, এবং কিউ হইবে কি 1 থেকে বড়। এটা হইছে কি স্বাভাবিক সংখ্যা, আর হইছে কি পরস্পর সহমৌলিক। তাহলে যদি এটা যদি না হয়, তাহলে 5Q এবং P²/Q এটা কি সমান হতে পারে না। তাহলে অর্থাৎ 5Q, এখানে হবে 5Q আ নট ইকুয়াল P²/Q। এখন যদি এইটা সমান এইটা না হয়, 5Q আর এইটা যদি সমান না হয়, তাহলে √5 কে কি P/Q আকারে প্রকাশ করা যাবে না। এখন √5 কে যদি P/Q আকারে প্রকাশ করা না যায়, তাহলে √5 কি একটা অমূলদ সংখ্যা। আশা করি বুঝতে পারছে। এখন তোমাদের জন্য হোমওয়ার্ক রইল √7 এটা অমূলদ সংখ্যা, এটা তোমরা প্রমাণ করবে। কিভাবে প্রমাণ করবে? আশা করি তোমরা বুঝতে পারছে। আবার √10, তাই তোমরা এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো, বা খাতায় নোট করে রাখো। এটা তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে। তাহলে ইনশাআল্লাহ পারবে। এখন আমরা ১০ নাম্বারের যেটা তোমাদের অধ্যায়ের যে ১০ নাম্বার যেই ম্যাথটা, সেটা হলো 0 পয়েন্ট ক নাম্বার, এখানে ২ টা ম্যাথ। ১০ এ কিন্তু ২ টা ম্যাথ। একটা ক নাম্বার ম্যাথ, আরেকটা হচ্ছে খ ম্যাথ। তাহলে ক নাম্বার যে ম্যাথটা সেখানে বলা হয়েছে 0.31 এবং 0.12 এর মধ্যে ২ টি অমূলদ সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে অমূলদ সংখ্যা বের করা নির্ণয় করার প্রসেসটা কি? যে এখানে লেখার পর 0.12 লেস দ্যান হবে কি 0.31, তার মানে কি এখানে এই ২ টা সংখ্যার ভিতরে কি এইটা ছোট কোনটা থেকে? এই 0.31 থেকে। সেজন্য লেস দ্যান 0.31 লেখা হয়েছে। এখন এইটা যদি বর্গ করা হয়, তাহলে পাওয়া যায় কত? 0.0144, এবং এইটার বর্গ করলে পাওয়া যায় 0.0961। তাহলে অতএব 0.0144 এবং 0.0961 এর মধ্যে পূর্ণবর্গ ভগ্নাংশ নয় এমন ২ টি সংখ্যার বর্গমূল নিলেই নির্ণেয় অমূলদ সংখ্যা পাওয়া যাবে। তার মানে এই যে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা, এটার ২ টার ভিতরে পূর্ণবর্গ নয় এমন ভগ্নাংশ নিলে, ভগ্নাংশ নয় এমন ২ টি সংখ্যার বর্গমূল নিলেই আমরা কি পেয়ে যাব? অমূলদ সংখ্যা। সেজন্য মনে করি, এখানে ভুল হয়েছে, মিস্টেক হয়েছে। মনে করি একটি অমূলদ সংখ্যা হচ্ছে কি √0.02, এটা আমরা ধরে নিয়েছি। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেটরে বসাই, তাহলে মান আসবে 0.141421, ডট এর সামনে আরো অনেক সংখ্যা আসবে। এবং অপর একটি অমূলদ সংখ্যা যদি আমরা নেই √0.05, তার মানে এটা ক্যালকুলেটরে বসালে মান আসবে 0.223606 এখন স্পষ্টত 0.12 থেকে
এইটা কি যে √0.02 এটা কি ছোট। কি জন্য? এটা হলো কি রুটের। এটাকে যদি মান তুমি ক্যালকুলেটরে বসাও তাহলে দেখবা এটা থেকে একটা ছোট মানে এটা থেকে একটা বড় মান আসে। আর এইটাতে 0.31 এটা থেকে কি এই মানটা কি ছোট। তুমি ক্যালকুলেটরে বসালে এটাকে যদি ক্যালকুলেটরে বসাও তাহলে দেখবা এটা থেকে মানটা কি ছোট আসে। আর এইটা থেকে মানটা কি বড় আসে। আবার একই ক্রমে 0.12 গ্রেটার দ্যান ওই যে পরবর্তীটা এটা কি এটা থেকে বড় আসে এবং এটা থেকে ছোট আসে। তাহলে মানে কি যে এইটা থেকে যে 0.12 থেকে বড় এবং 0.2 থেকে ছোট এই সংখ্যাটা, আর এটা আবার 0.05 থেকে এই সংখ্যার থেকে বড় এবং এই সংখ্যা থেকে ছোট, এই ২ টা সংখ্যা। কোন সংখ্যা ২ টা? এই সংখ্যাটা আর হইছে এই সংখ্যাটা। এই ২ টা সংখ্যা হইবে কি? অমূলের সংখ্যা। আশা করি বুঝতে পারছে। এখন আমরা খ নাম্বারটা যেটা প্রমাণ করব সেটা হলো যে 1/√2 এবং √2 এর মধ্য একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে বলছে। তাই এটার বের করার প্রসেসটা কি? এখানে 1/√2 এটা লেখার পর এটাকে যদি ক্যালকুলেটরে বসাও তাহলে মান আসবে 0.707106 ডট, ডট। আর গ্রেটার দ্যান এই যে আবার √2, এই √2 যদি মান বসাও তাহলে হবে কি 1.414213 এবং এদের বর্গ যদি করো এইটার বর্গ আসবে কি 1/2 আর এইটার বর্গ করলে আসবে শুধু 2। তাহলে অতএব 1/2 ও 2 এর মাঝে পূর্ণবর্গ ভগ্নাংশ বা সংখ্যার বর্গমূল নিলেই মূলের সংখ্যা পাওয়া যাবে। তার মানে এই যে এই সংখ্যাটা, এই সংখ্যাটা আর এই সংখ্যাটা, এই দুটি সংখ্যার মাঝে যে পূর্ণবর্গ ভগ্নাংশ বা সংখ্যা যেটা থাকবে এগুলোর যদি বর্গমূল আমরা নেই তাহলে আমরা পেয়ে যাবো কি মূলের সংখ্যা। এবং পূর্ণবর্গ ভগ্নাংশ নয় এমন একটি সংখ্যার বর্গমূল নিলে আমরা পাবো কি অমূলের সংখ্যা। তাহলে মনে করি কি একটি মূলের সংখ্যা √1, তাহলে 1 কে রুট করলে পাওয়া যায় কত 1, আর একটু অমূলের সংখ্যা হয়েছে কি ধরে নিছি আমরা √3/2। এটাকে তুমি ক্যালকুলেটরে বসালে মান আসবে 1.224744 ডট ডট এরকম। এখন এখানে স্পষ্টত 1/√2 গ্রেটার দ্যান হচ্ছে কি 1, মানে এই যে 1 যেটা পাইলাম আমরা 1টা হয়েছে কি এটা থেকে বড় এবং √2 এই যে √2 যেটা সেটা হয়েছে কি এই 1 থেকে ছোট। আবার যদি আমরা পরবর্তী এটার সাথে তুলনা করি তাহলে 1/√2 যেটা হয়েছে কি রুট √3/2 থেকে কি বড়, মানে এইটা হইছে কি এইটা থেকে এইটা বড়, আবার এইটা থেকে কি এইটা ছোট। তাহলে অতএব আমরা বলতে হয় যে মূলের সংখ্যা এখানে আমাদের হইছে মূলের সংখ্যা 1 এবং অমূলের সংখ্যা হচ্ছে কত 1 পয়েন্ট যেটা আমরা বলতে পারি √3/2। আশা করি বুঝতে পারছে। এখন আমরা ১১ নম্বরে তোমাদের বইয়ের ১১ নম্বরে ক নম্বরে যেটা প্রমাণ করব সেটা এখানে বলা হয়েছে যেকোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বীজের সংখ্যা। কি বলছে যে যেকোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ যদি তুমি করো তাহলে এটা একটা বীজের সংখ্যা হবে। এটা প্রমাণ করে দেখাইতে হবে। এখন এটা প্রমাণ করার জন্য আমরা লিখব কি মনে করি n একটি বিজোড় পূর্ণ সংখ্যা। তাহলে n যদি বিজোড় পূর্ণ সংখ্যা হয় তাহলে ধরি n = এই যে 2x - 1 যেটা আমরা ধরে নিছি যেখানে x যেকোনো পূর্ণ সংখ্যা হতে পারে। তাহলে অতএব এটাকে যদি আমরা n স্কয়ার করি তার মানে কি n সমান এইটা। তার মানে কি n স্কয়ার করলে এইটার উপরে স্কয়ার আসবে। এখন এটার উপরে যদি স্কয়ার আসে তাহলে কি হয় 2x - 1 এর স্কয়ার। তার মানে এটাকে a ধরলে এটাকে যদি আমরা b ধরি তাহলে a - b হোল স্কয়ারের কি সূত্র পড়ে যায়। তাহলে a - b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে 2x কে যদি স্কয়ার করা হয় তাহলে পাওয়া যায় 4x স্কয়ার মাইনাস এটাকে যদি গুণ করা হয় তাহলে পাওয়া যায় কত 2 দুগুণে 4, 4 একে 4 আর সাথে x বসে গেছে। প্লাস 1 এর স্কয়ার করলে পাওয়া যায় 1। এখন এটাকে যদি আমরা কমন নেই, এই দুইটার ভিতরে যদি আমরা 4x কমন নেই, তাহলে এখানে থাকে একটা x মাইনাস এখানে 4x নিয়ে গেলে থাকে কি মাইনাস একটা 1 আর এই প্লাস 1টা বসে গেছে। তাহলে যেহেতু x যেকোনো পূর্ণ সংখ্যা এখানে কিন্তু বলা হয়েছে যে x হবে কি যেকোনো পূর্ণ সংখ্যা। সুতরাং 4x ইনটু x মাইনাস 1 এটি কি জোড় সংখ্যা তাহলে। তাহলে অতএব বলা যায় কি 4x x মাইনাস 1 এর সাথে যদি একটা 1 যোগ করা হয় তাহলে সংখ্যাটি কি এটা বিজোড় সংখ্যা হইবে। অতএব n স্কয়ার ইজ ইকুয়াল টু 4x ইনটু x মাইনাস 1 প্লাস 1 এইটা হচ্ছে কি এটা বিজোড় সংখ্যা। সুতরাং বলা যায় যেকোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। আশা করি বুঝতে পারছে। এখন আমরা খ নাম্বারে যেটা প্রমাণ দেখব সেটা হলো যে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। মানে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল তোমার 8 দ্বারা বিভাজ্য হবে, এটা তোমার প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য মনে করি দুটি ক্রমিক জোড় সংখ্যা হচ্ছে 2x প্লাস 2, যেখানে x হয়েছে কি যেকোনো পূর্ণ সংখ্যা। তাহলে সংখ্যা দুটির গুণফল হবে কি 2x এর সাথে এটা গুণ, তার মানে 2x ইন্টু 2x প্লাস 2। এখন এই 2x দিয়ে 2x এর গুণ করলে যদি আচ্ছা এখানে যদি আমরা এই 2x বসাই যাই আর এই দুটার ভিতরে কিন্তু 2 আছে। এইটার ভিতরে 2 আছে, এটার ভিতরে 2 আছে। তাহলে 2 যদি বাইরে নিয়ে আসি তাহলে এখানে থাকে কি
এক্স প্লাস এখানে 2 নিয়ে আসলে সামনে তার মানে একটা 1 থাকে। তার মানে কি 2x ইন্টু 2 ইন্টু এক্স প্লাস 1। এখন এই 2x এর সাথে 2 গুণ করলে পাওয়া যায় কি 4x আর বাকি থাকে x প্লাস 1। এখানে x ও x প্লাস 1 এই যে x আর x প্লাস 1 দুটি কি ক্রমিক সংখ্যা। সুতরাং এদের যেকোনো একটি অবশ্যই কি জোড় সংখ্যা হবে। যেহেতু x আর কি x প্লাস 1 এই দুইটা কি ক্রমিক সংখ্যা। তার মানে এই দুইটা সংখ্যার যেকোনো একটি অবশ্যই কি হবে জোড় সংখ্যা হবে। সুতরাং x ইন্টু x প্লাস 1 কি 2 দ্বারা বিভাজ্য। অতএব 4x ইন্টু এক্স প্লাস 1 সংখ্যাটি হবে কি 4 ইন্টু, এখন খেয়াল করো যদি এই সংখ্যাটা x ইন্টু এক্স প্লাস 1 এটা যদি 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে 4 এই 4 এর এই 4 বসে গেছে, তাহলে এইটার মান হবে কি 2, তাহলে 4 এর সাথে 2 গুণ করলে কত হয় 8। ঠিক আছে? আবারও বলি এটা হইছে এখানে যেমন এখানে বলা হয়েছে কি যে ও x প্লাস 1 দুটো কি কর্মীর সংখ্যা। তাহলে যেকোনো কর্মীর সংখ্যার জোড় সংখ্যা মানে যেকোনো একটা জোড় সংখ্যা হবে। তাহলে জোড় সংখ্যা হলে এই দুটার কি হইবে 2 দ্বারা বিভাজ্য হইবে। তাহলে এই সংখ্যাটা যদি 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে এটার সাথে রয়েছে কি 4, তাহলে 4 বইসা গেছে আর এই পুরোটার মান হইছে কি 2 দ্বারা বিভাজ্য। তাহলে 60 দ্বিগুণে কত 8। তার মানে 8 দ্বারা সংখ্যাটি কি বিভাজ্য। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা ১২ নম্বর যেই আ ম্যাথটা সলভ করব সেটা হলো যে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। যেটা তোমরা ইতিমধ্যেই তোমাদের আমি উদাহরণে এক্সাম্পল এ এটা করাইছি। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরও এই ম্যাথগুলা এখন আমরা সলভ করব। এখানে আমি তোমাদের জন্য ক নাম্বারটা এবং আ বড় গ যেটা বলি আমরা সেটা এই ২ টা কি হোমওয়ার্ক থাকবে। আমি তোমাদের এই খ নাম্বারটা এবং গ নাম্বার এই ২ টা আমি সলভ করে দেব। তাহলে ইনশাআল্লাহ তোমরা ক নাম্বার এবং বড় গ যেটা আছে এটা পারবে। তাহলে খ নাম্বার বলা হয়েছে 7/11 এটাকে আমরা কি করব? আমরা দশমিক মানে ভগ্নাংশে কি করব? আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে এখানে আমরা যদি তাকাই তাহলে এখানে দেখা যায় যে 7 কে 11 দ্বারা ভাগ করতে বলা হয়েছে। তাহলে 7 কে 11 দ্বারা ভাগ করা সম্ভব নয়। কিন্তু যায়। সেক্ষেত্রে আমাদের কিছু প্রসেস ফলো করতে হবে। সেজন্য আমরা যেটা দিয়ে ভাগ করব সেটা সামনে লিখছি আর 7 টা ভিতরে লিখছি। এখন 7 এর সাথে শূন্য আসলো কির জন্য? যে 11 দিয়ে 7 কে 11 থেকে 7 ছোট। তাই 11 দিয়ে 7 কে ভাগ করা যাবে না। সেজন্য আমরা আমরা ভাগফলে কি করেছি একটা শূন্য দিয়ে দশমিক বসাইছি। আর এই শূন্যটা আমরা এখানে বসাইছি। তাহলে তাহলে পাওয়া গেছে কি ৭০। তাহলে ১১ দিয়ে যদি ৭০ কে ভাগ করা হয়, তাহলে ১১ ৭০ এর ভিতরে যায় কয়বার? ৬ বার। তাহলে ৬-১১ কত? ৬৬। তাহলে এটাকে যদি বিয়োগ করি পাওয়া যায় ৪। এখন ৪ আবার ১১ দ্বারা ভিতরে মানে ১১ দিয়ে ৪ ভাগ যায় না। তাহলে কি করব আবার দশমিকের পরিবর্তে আমরা কি করব একটা শূন্য আনছি। তাহলে কত হয়? ৪০। তাহলে ৪০ এর ভিতরে ১১ যায় কয়বার? ৩ বার। তাহলে ৪ ৩ ১১ ৩৩। তাহলে বিয়োগ করলে আবার আসে কত? ৭। এই ৭ আবার ১১ দিয়ে ভাগ যায় না। তাহলে দশমিকের জন্য আবার একটা 0, তাহলে ৭০। এভাবে পর্যায়ক্রমে দেখা যায় যে আমাদের প্রতিবার দশমিকের পর 63 রিপিট আসে। সেজন্য আমরা লিখতে পারি কি 7/11 0.63 পৌনঃপুনিক মানে 6 এর উপর পৌনঃপুনিক, 3 এর উপর পৌনঃপুনিক। আশা করি বুঝতে পারছেন। এখন গ নাম্বারে বলা হয়েছে 3 ইন্টু 2/9 মানে এটা একটা মিশ্র ভগ্নাংশ। এখন এটাকে আমরা একটা প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করব। সেজন্য আমরা এটাকে যদি তুমি ক্যালকুলেটরে বসাও বা তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে পাবে কত 29/9। এখন তার মানে 29 কে আমরা 9 দ্বারা ভাগ করব। তাহলে এর ক্ষেত্রে আমরা কিভাবে ভাগ করতে পারি? এই 9 দিয়া 29 তাই 9 এর ভিতরে 29 এর ভিতরে যায় কয়বার? ৩ বার। ৩ নং ২৭। তাহলে বিয়োগ করলে পাওয়া যায় কত? 2। এখন এই 9 2 এর ভিতর কি ভাগ যায় না। সেজন্য আমরা একটা দশমিক নিয়ে একটা শূন্য নিছি। তাহলে তো হইছে কি 20। এখন 9 20 এর ভিতরে যায় কয়বার? 2 বার। ৯ দুগুণে 18। তাহলে এই 2 বসাইছি আর 18। তো এই দুটো বিয়োগ করলে পাওয়া যায় কত? 2। আবার 2 এর ভিতরে কি 9 যায় না সেজন্য আবার দশমিকের জন্য একটা শূন্য আনছি। তাহলে 9 দ্বারা আবার 2 কে 20 কে ভাগ করলে পাওয়া যায় কত? 18। এভাবে দেখা যায় পর্যায়ক্রমে আমাদের কি ভাগফলে 2 বাড়বে। আমাদের পর্যায়ক্রমে কি ভাগফলে 2 বাড়বে। তাহলে তার মানে কি যে আমাদের বা বা ভাগফলটা হবে কি 3.22। তাহলে আমরা এটাকে আমরা পৌনঃপুনিক আকারে যদি প্রকাশ করি তাহলে আমরা এটাকে 2 এর পৌনঃপুনিক দিয়ে দেখাইতে পারি। আবার এরকমও লিখে দিতে পারি। আশা করি বুঝতে পারছে। এখন আমরা যে ম্যাথটা সলভ করব সেটা হলো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। যে আবৃত দেওয়া আছে এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে আমরা এখানে ক নাম্বার এবং খ নাম্বার
এখানে সাধারণ ভগ্নাংশে আমরা এখন প্রকাশ করব। ক নাম্বারে বলা হয়েছে 0.2 পৌনঃপুনিক, খ নাম্বারে 0.3 পৌনঃপুনিক, 5 পৌনঃপুনিক এবং গ নাম্বারে 0.13 পৌনঃপুনিক। আর বর্গ নাম্বারে হচ্ছে কি 3.78 পৌনঃপুনিক। আর ও নাম্বারে 6.23 এর উপর পৌনঃপুনিক, 0 পৌনঃপুনিক, 9 এর পৌনঃপুনিক। তাহলে চলো দেখি এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। ক নম্বরে বলা হয়েছে 0.2। এখন 0.2 এটাকে আমরা যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে চাই, তাহলে প্রথমে আমাদের দশমিক আর পৌনঃপুনিক বাদ দিয়ে পুরো সংখ্যাটা লিখতে হবে। তাহলে পুরো সংখ্যাটা লিখলে আমরা পাই কত 2, 0 তো থাকে। যদিও 0 সামনে লেখা লাগে না, এটা 2 মাইনাস এখানে আবৃত কোনো সংখ্যা মানে এখানে কি নাই, কোনো আবৃত এবং অনাবৃত নাই। তার মানে কি আ আ তাহলে আমাদের হবে কি 0, 2 মাইনাস 0। আর এখানে আবৃত সরি এখানে মিস্টেক হয়েছে। এখানে একটা পৌনঃপুনিক হবে। এখানে পৌনঃপুনিকটা দেওয়া হয়নি। এখানে হবে 0.2 পৌনঃপুনিক। এখন এখানে 0.2 পৌনঃপুনিকের জন্য আমরা কি করছি? যে সম্পূর্ণ সংখ্যাটা ১ম লিখছি, তারপর আবৃত বাদ দিয়া বাকি থাকে শুধু 0। আর এখানে পৌনঃপুনিক আছে কি 2 এর উপরে। তার মানে কি একটা 9। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি মানে তাহলে 2 থেকে 0 বাদ দিলে থাকে কি 2 আর 9 নিচে বসে গেছে। আশা করি বুঝতে পারছে। আর পরেরটা সেম একই যে ১ম এ আবৃত এবং দশমিক বাদ দিয়ে পুরো সংখ্যাটা লিখতে হবে। তাহলে পুরো সংখ্যাটা লিখলে পাওয়া যায় কত? 035। তাহলে 0 লেখার দরকার নেই, শুধু 35। আর মাইনাস যদি আমরা করি তাহলে আবৃত বাদ দিলে থাকে শুধু 0। তার মানে কি এখানে আমাদের 0 লেখার দরকার নেই। আর এখানে আবৃত আছে ২ টা, সেজন্য হবে কি ২ টার 9। তার মানে কি আমাদের ভাগফল আসে কি, আমাদের রেজাল্ট আসে কি 35 ডিভাইড বাই কি 99। একদম কিন্তু সহজ। তোমরা কিন্তু বাসায় প্র্যাকটিস করলে মানে খুব সহজেই পারবে। এগুলা মানে অনেক সহজ। শুধু আরেকটু প্র্যাকটিস করতে হবে। ঘ নাম্বার বলা হয়েছে 3.78 পৌনঃপুনিক। মানে এইটার উপর পৌনঃপুনিক। তাহলে ১ম এ আমাদের কাজ কি? দশমিক আর পৌনঃপুনিক বাদ দিয়ে পুরো সংখ্যাটা লিখব। তারপর মাইনাস দেব। তারপর আমরা কি করব? আবৃত বাদ দিয়ে পুরো সংখ্যাটা লিখব। তাহলে আবৃত বাদ দিলে থাকে 37, তার 3 লেখা হয়েছে। আর এখানে আবৃত আছে একটা, সেজন্য একটা 9। অনাবৃত আছে একটা, সেজন্য একটা 0। এখন 37 এর থেকে 37 যদি বিয়োগ করা হয় তাহলে পাওয়া যায় কত? 341 আর ডিভাইড বাই 90। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেটর করি তাহলে পাওয়া যায় কত? 3 আর উপরে থাকে কত? 71 ডিভাইড বাই 90। এটা হলো কি এটার সাধারণ ভগ্নাংশের প্রকাশ। আশা করি বুঝতে পারছি। আবার নম্বরে বলা হয়েছে 6.23 পৌনঃপুনিক, 09 পৌনঃপুনিক। এখন সেম একই আমাদের ১ম এ দশমিক আর পৌনঃপুনিক বাদ দিয়ে পুরো সংখ্যাটা লিখব। তারপর মাইনাস দেব। তারপর আবৃত বাদ দিয়ে আমরা কি লিখব? যেই সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলা। তাহলে আবৃত বাদ দিলে থাকে কি 62 আর ডিভাইড বাই এখানে আছে কত? ৩ টা সংখ্যার উপরে আবৃত আছে। তার মানে আবৃত সংখ্যা ৩ টা, সেজন্য ৩ টা 9। আর অনাবৃত আছে একটা 2, সেজন্য একটা 0। তাহলে এটা থেকে যদি এটা বিয়োগ করো তাহলে পাবে 62247 আর নিচে আছে কত? ৩ টা 9 0। এখন এটাকে যদি আরেকটু ভাঙাও তাহলে পাবে কত? উপরে পাবে 2400749 আর নিচে পাবে ডাবল 3 মানে ৩ টা 3 তারপর 0। এটাকে যদি তুমি আরো একটু ভাঙো তাহলে পাবে 6769 ডিভাইড বাই ডাবল 333 0। তার মানে এইটা হচ্ছে কি তোমার এটার সাধারণ ভগ্নাংশে প্রকাশ। আশা করি বুঝতে পারছে। আর এই ক্লাসটা এই পর্যন্তই, আর কন্টিনিউ করব না। কি জন্য? ক্লাস বেশি বড় হয়ে গেলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। আর এরকম ভিডিও যদি তোমরা ক্লাসগুলো যদি পেতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখো এই এস স্কুল। যেখানে আমি একদম ফ্রি তোমাদের জেনারেল ম্যাথের যে বেসিক থেকে যে অ্যাডভান্স লেভেলের পর্যন্ত প্রতিটি অধ্যায়ের উপর যতগুলো ক্লাস নেওয়া লাগবে প্রতিটি ক্লাস একদম ফ্রিতে নেওয়া হবে। আশা করি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। আর আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফিডব্যাক জানাবে। আর আর কোথা থেকে দেখছো সেটা অবশ্যই জানাবে যে কোন জেলা বা কোন বিভাগ থেকে। তাই ক্লাসটা এই পর্যন্তই, আর কন্টিনিউ করলাম না। ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।